আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। দীর্ঘদিন ধরেই ফোনে আড়ি পাতার যে অভিযোগটি রয়েছে, অভিযোগ নয়, এর সত্যতা আমরা দেখছি। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ ব্যক্তি বিশেষের ফোন আলাপ ফাঁস। এই যে ফোন আলাপ ফাঁস বা ব্যক্তিগত কথোপকথন ফাঁস, তার মধ্যে দিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি প্রতিরোধের উপায় কি? যেখানে খোদ রাষ্ট্র ব্যবস্থা অভিযোগের শিকার হচ্ছে, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ মেজর অবসরপ্রাপ্ত আবু মেহেদী এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মইনুল হোসেন। মেজর আবু মেহেদী, আমি যদি একটু অভিজ্ঞতার কথা শুনি আপনার কাছ থেকে প্রথমেই। আমি যতদূর জানি আপনি নিজেও আড়ি পাতার শিকার হয়েছেন। ধন্যবাদ আপনাকে যে আজকে আমরা কথা বলতে পারছি। এটা স্বাধীনতাকে স্বাগত জানাই। পরিবর্তিত অবস্থায় তরুণদের যে কটা প্রাণ চলে গেছে, তাদের শহীদদের জন্য আমরা শ্রদ্ধা জানাই। এবং আমরা যে আজকে স্বাধীনভাবে কথা বলতে যাচ্ছি, এটার জন্য যারা যারা এটার সাথে কন্ট্রিবিউশন আছে সবাইকেই ধন্যবাদ জানাই। আড়ি পাতা শব্দটা আসলে কোথা থেকে আসলো, এটা একটু যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, এটা আসলে যুগ যুগ ধরে আছে। মানে এখনকার জগতে আমরা এটার নামটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টারসেপশনস হিসাবে পরিচিত। এই বিষয়টা প্রচলিত, এটা যে নাই অন্য কোনো দেশে, এটা যে শুধুই বাংলাদেশে, এই কথাটা আসলে ভুল। আড়ি পাতা বিষয়টা কে আপনার পূর্বেও ছিল, এখনো আছে, কিন্তু বাড়ছে ভয়ঙ্কর আকারে। কিন্তু বিষয়টা হচ্ছে ব্যবহার। এটার ব্যবহার বিধিটা কখন শুরু হলো, আপনি যদি একটু পিছনে খেয়াল করে দেখেন যে এটা নিয়ে প্রথম লেখালেখি বা কথাগুলো শুরু হলো হচ্ছে 2009-এ বাংলাদেশের প্রেক্ষিতে। যদি আমরা বলি যে 2009-এর অ্যাক্টকে যখন ডিজিটাল অ্যাক্টটাকে নিয়ে কথা বলা শুরু হলো, তখন থেকে দেখা গেল যে আরেকটা মানে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, এইটাই এনটিএমসি বলে আমরা এখন পরিচিত। সেই প্রতিষ্ঠানটাকে আসলে আরেকটু রূপ ধারণ করলো 2013-তে। তারপরে সে 2021 সালে এটা একটা বড় আকারে প্রাতিষ্ঠানিক রূপ নিল। এই আড়ি পাতাটা তার মানে অনেক আগের থেকে চলছিল এবং 2009 সালে আমরা এটার প্রতিফলনগুলো বিভিন্ন পলিটিক্যাল, ব্যবসায়িক, বিভিন্ন ব্যক্তিদের উপর ব্যবহার করা হতো, সেইগুলো আমরা জানতে পারতাম বিভিন্ন মিডিয়া বা ইয়েতে। আর যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন, ডেফিনেটলি আমিও ব্যক্তিগতভাবে এটা চাপের মুখে পড়েছিলাম, কারণ আমি একটা ন্যাশনাল আইডি কার্ড টেন্ডারের ওখানে একজন কনসালটেন্ট এবং পরবর্তীতে ওই টেন্ডারের একজন পার্টিসিপেন্ট হিসেবে করেছি। তো তখন আমার ডেফিনেটলি আমাকে বিভিন্ন রকমের এইটার প্রতিপক্ষ ভেবে আমার উপরে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস চালানো হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বে। আমরা যতদূর জানি যে বা দেখে আসছি, বিশেষভাবে রাজনৈতিকভাবে যারা সমালোচক ছিলেন গত সরকারের বা বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, তাদের ফোনে আড়ি পাতা হতো, নানানভাবে তাদেরকে হেনস্থা করা হতো, সেটা তো নানান আঙ্গিক রয়েছে। কিন্তু যেমনটা আপনি বললেন যে ব্যবসায়িক কারণেও আপনাকে এই ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে এবং যতদূর জানি আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কে বা কারা আপনি ভালো জানেন, নিশ্চয়ই সত্যতা আমরা জানি, তবে কে বা কারা নিয়েছিল সেটা আপনি ভালো বলতে পারবেন। যাই হোক, সেটা আমরা যেতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে ব্যক্তিগত আক্রোশ থেকে ব্যবসায়িক দাম্ভিকতার জায়গা থেকেও আপনাদের মতো মানুষেরা এই ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন, হেনস্থার সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্র তাহলে কোন অবস্থায় পৌঁছেছে? আমি যদি একটু অধ্যাপক মইনুল হোসেন আপনাকে জানতে চাই যে এটি তো ব্যক্তিগত জায়গায়ও মানুষ সেফ না, এবং আমরা যত জানি যে ধরনের সরঞ্জাম ইসরায়েল থেকে আমদানি করা হয়েছে, অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম, পেগাসাসের মতন ইকুইপমেন্ট, তো রাষ্ট্রের এইখানে দায় কতটা? জি, থ্যাংক ইউ আপনাকে। ফার্স্ট অফ অল, যেটি উনিও বলছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশে আসলে ধরেন যে রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে আড়ি পাতার এই টেকনিকগুলো আমরা দেখে আসছি যে ব্যবহার হয়ে আসছে। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা করে যে ব্যবহারটা
নাগরিকের উপর করছে, নাগরিক তো সন্ত্রাসী না, এবং সেটা ব্যক্তি স্বার্থে করা হয়েছে, ব্যবসায়িক স্বার্থে সেটা করা হয়েছে, দলীয় স্বার্থে করা হয়েছে। সমস্যাটা একদম ওই জায়গাটাতে। আপনি এখানে এই জিনিসগুলো যদি আপনার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য করতেও হয়, একটা চেক অ্যান্ড ব্যালেন্স লাগে। এটা দেখতে হয় যে কেন করছে। আপনি চাইলেই যে কেউ গিয়ে নিজের খুশি মতো একজনের ফোন ট্যাপ করলো অথবা সেখানে আড়ি পাতলো, এটা কিন্তু কোনোভাবে কোনো সভ্য রাষ্ট্রে এটা কিন্তু অ্যালাউ করবে না। কিন্তু আমাদের এখানে হয়তো সেটাই হয়েছে, বা আমরা তো দেখি যে একটা মিডিয়াতে চলে আসলো যে দুজনের মধ্যে কথোপকথন, সেগুলো রাজনৈতিক কথোপকথন, যেটা কোনোভাবে আমাদের জানার কথা না। রাষ্ট্র যদি রাষ্ট্রীয়ভাবে সেটা কোনো কারণে করতে হয়, সেটা মানুষ কেন জানবো, কিভাবে জানলো? তাহলে হচ্ছে আমার এই যে ডেটাটা আপনি যে রেকর্ডটা করলেনও, এমনকি সেটা যদি একজন সন্ত্রাসীরও হয়, সেটা রাষ্ট্রের কাছে থাকবে তদন্তের স্বার্থে। পাবলিক কিভাবে হয়? এটা কোনো কারণ নেই। তার মানে কি জিনিসটা ইন্টেনশনালি হয়তো করে দেওয়া হয়ে থাকে কোনো উদ্দেশ্যে, যে কোনো একটা উদ্দেশ্যে। আমার মনে হয় সমস্যাটা সেই জায়গায়। আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স নাই কোনো। আমি জানি না এখানে প্রসিডিওরটা কি, এটা কিন্তু ক্লিয়ার থাকা উচিত। আপনি যদি মনে করেন যে পুরো পাবলিকলি, পুরো নাগরিকদের কাছে, সিটিজেনদের সাথে অনেক ক্ষেত্রে নিরাপত্তার খাতিরে ক্লিয়ার করবে না, কিন্তু একটা কমিশনের কাছে, একটা অথরিটির কাছে সেটা ক্লিয়ার থাকা উচিত প্রসেসটা। আমার মনে হয় সেই জিনিসটা ক্লিয়ার না, এবং সেই দুর্বলতার সুযোগটুকু নিয়েই এই ধরনের ক্রাইমগুলো করা হয়ে থাকে। ক্লিয়ার না আপনি আসলে কোন জিনিসটিকে বোঝাচ্ছেন, যে কারা এটির অধিকার রাখে এটি রেকর্ড করার, কিংবা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, বিষয়টি কিরকম? যেমন একটা হচ্ছে শুধু অধিকার রাখা না, আপনি শুধু একজনের সিদ্ধান্ত হওয়া উচিত না, এটা মাল্টিপল স্টেজের সিদ্ধান্ত। আপনি যখন ডিসাইড করবেন যে আমি এই জায়গায় আড়ি পাততে চাই, এটা শুধু আপনার সিদ্ধান্ত না, আপনি যে চান এটা একটা জায়গায় অ্যাপ্লিকেশন যেতে হবে, সেখান থেকে একজন দায়িত্বপ্রাপ্ত, যেমন এটা ইউকেতে আছে, ওখানে যতদূর মনে আছে যে স্টেটের যে সেক্রেটারি অফ দ্য স্টেট, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ওনাদের স্ট্রাকচার যেটি চালান, উনি এটাকে দেখেন, অথবা একজন হচ্ছে যে বিচারপতি হতে পারেন বা ডেজিগনেটেড পার্সন, ওটাকে দেখবেন। আবার যেগুলো অডিটও হবে, যে আপনি শুধু এটা এক্সিকিউট করে চলে গেলেন, পরে এসে কেউ দেখতে পারবে না, পরে এসে কেউ জিজ্ঞেস করতে পারবে না এটা কেন করেছেন, সেটাও হবে না। তার মানে কি একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আপনি জানেন আপনি যে কাজটা করছেন সেটা পারমিশন নিতে হবে মাল্টিপল স্টেজে, এবং তারা রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, তারা হচ্ছে প্রশ্নের সম্মুখীন হবেন, জবাব দিতে হবে যে আপনি এটা কেন করেছেন। নাগরিকদের এই জিনিসটা ব্যক্তিগত গোপনীয়তা, কেন আপনি এখানে রেকর্ড করলেন। আচ্ছা মেহেদী, আমি ওনার সাথে এই বিষয়ে একটু যোগ করতে পারি। আমাদের কনস্টিটিউশনে একটা প্রাইভেসি অ্যাক্ট আর্টিকেল 43-তে আছে যে আপনার ব্যক্তিগতভাবে সিটিজেন হিসেবে আপনি একটা প্রাইভেসি মেনটেন করতে পারবেন। সেটাকে যদি আমি ধারাবাহিকভাবে ওনারা কিভাবে ইউজ করেছেন সেটা যদি খেয়াল করে দেখি, তারা তথ্য অধিকার আইন 2009 যেটা করেন, সেখানে তারা বিভিন্ন স্টেজে তারা তথ্য নিয়ে বিভিন্ন ধরনের মানে রেস্ট্রিকশনস অ্যাপ্লাই করা শুরু করেন। এই 2000 আইনটা 9টা কখনো চ্যালেঞ্জ করে নাই কেউ, কারণ এটার প্রয়োগ নিয়ে ওরকম ধরনের কোনো কন্ট্রোভার্সি তৈরি হয় নাই। এরপরে আসে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন 2018-তে করলেন, যেটা নিয়ে খুব আপনাদের মিডিয়া এবং বিভিন্ন জায়গায় সব কথা হলো, তখন তারা 2023-এ এসে এটাকে সাইবার সিকিউরিটি ল বলে চেঞ্জ করলেন। কিন্তু দেখা গেছে যে ঘুরে ফিরে আসলে মোটিভেশনটা কিন্তু সেম। মোটিভেশনটা ছিল হচ্ছে আপনাকে কন্ট্রোল করা, আপনাকে লিমিট করা। সেই লিমিট মেকানিজমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ইকুইপমেন্টসের সহযোগিতা নিয়ে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্তমানে যে ইন্টারসেপশন মেথোডলজি আছে, যেমন ইন্টারসেপশনগুলো অনেক রকম ইন্টারসেপশন, যে সকল ইকুইপমেন্টগুলো এখানে পারচেস করা হয়েছে সেগুলোতে যেমন ধরেন ইন্টারসেপশনে বলে লফুল ইন্টারসেপশন বলে একটা জিনিস আছে, যেটা আপনি বুঝবেন যে লফুলি এটা করা হয়েছে, ইট ক্যান বি ডান। এইটার কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল ল সাথে এন্ট্যাঙ্গেল আছে, এটা করা যায়, সেটুকু তারা করতে পারেন। তারপর হচ্ছে প্যাকেট ক্যাপচার, যেমন ধরেন আপনি একটা ডেটা পাঠিয়েছেন, সে একটা ভিডিও বা ফুটেজ, বা সেটাকে ইন্টারসেপ্ট করা যেতে পারে, ডিপ প্যাকেট ইন্টারসেপশন বলি আমরা, মাস ডাটা স্টোরেজ, সেখানে আপনি ইন্টারসেপশন করতে পারেন। ভয়েস রেকগনিশন সফটওয়্যার দিয়ে সেটা ভয়েসটাকে রেকর্ড করতে পারেন। ডাটা অ্যানালাইসিস, মাইনিং টুল, সিগন্যাল আসে, যেমন ধরেন সে অনেকে রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে, অনেক এম্বাসি আছে তারা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে, সেখানে যদি মনে হয় যে এটা আমাদের দেশের সভরেনিটি হবে, সেখানেও তারা ইন্টারফেয়ার করতে পারে। এই ইন্টারফেয়ারগুলো অ্যালাউ করা হয়েছে বেসিক্যালি বাই দিস অ্যাক্ট, মানে 2009-এ যে অ্যাক্ট করে সেই ল দিয়ে এটাকে ইন্টারসেপশনটাকে মানে জাস্টিফিকেশন দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এনটিএমসি কোথা থেকে তৈরি হলো? এনটিএমসি কি এই লয়ের মধ্যে পড়ে? এখানে আমাদের একটা কনফিউশন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এনটিএমসি থাকবে, এটা কোনো অ্যাক্টে কভার করতে আমি আমার অ্যানালিসিস বলেন করেন ওখানে কিন্তু জায়গা, এখানে কিন্তু জায়গা, এবং এটা দেখা গেল যে যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে 2001 সালে, যেটা আপনার আমাদের যে বিটিআরসির যে লটা দিয়ে চলে, সেই লতে বলা আছে মনিটরিং করা যেতে পারে।
তার মানে কি এটা কি বিটিআরসির আন্ডারে একটা অর্গানাইজেশন হওয়ার কথা ছিল, মানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কথা ছিল, তা তো থাকে নাই, অথবা খুব বেশি হলে আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ে থাকতে। এছাড়া এই জিনিসটাকে যদি আপনি আপনার প্র্যাকটিস হিসেবে দেখেন তাহলে ওয়ার্ল্ডের সব দেশেই মোটামুটি এরকম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে। যেমন আমরা যদি মানে আমেরিকার উদাহরণ ছাড়ি, সেখানেও আছে। আমেরিকার অর্গানাইজেশনটার নাম হচ্ছে বেসিক্যালি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, তারা এই ইন্টারসেপশনগুলো করে। ঠিক সেরকম রাশিয়ার আছে, এটার নাম হচ্ছে SORM, SORM, সিস্টেম অপারেটিভ, ওরাও এই ইন্টারসেপশন করে। ফ্রান্সে আছে, সেটার নাম DSAC, তারাও ইন্টারসেপশন করে। প্রত্যেকটা জার্মানিতে আছে, ইন্টারসেপশন করে। আমরা যে ইন্টারসেপশন ডিভাইসটা যেটা আপনি বলতেছিলেন, যে ডিভাইসটা আমরা কিনেছি, মানে যে কেনার প্রক্রিয়াটা, আপনি যদি এই প্রক্রিয়াটাও দেখেন, এটাও আমার কাছে খুব ধোঁয়াশা লাগে। আপনি যদি দেখেন যে আমাদের CPTUর ওয়েবসাইটে যেয়ে দেখেন যে NTMCর জন্য কি কি জিনিস কেনা হয়েছে, যে নাম দেখবেন সেই নামের সাথে ডিভাইসের মিল নাই। তার মানে আপনি কি ডিভাইস কিনতেছেন, এইটা আপনাকে যাদের মনিটর করার কথা ছিল, যাদের এটাকে চ্যালেঞ্জ করার কথা ছিল, তারা সেভাবে করেন নাই। তারা একটা ইকুইপমেন্টস কিনতেছেন, সেই ইকুইপমেন্টের সাথে কি সফটওয়্যার কিনেছেন, এই আইনে পরিষ্কার করে বলা আছে, অ্যাজ এ সিটিজেন আই এম সাপোজ টু নো আপনি কি কি তথ্য আপনি দেখবেন, কি কি তথ্য ইন্টারসেপ্ট করবেন, সেই তথ্যগুলোকে কি কি তথ্য কতটুকু আপনি পাবলিক করবেন আর কতটুকু পাবলিক করবেন না, এইটা জানারও অধিকার আমার আছে। এই আইনেই বলে দিচ্ছে। আইন কিন্তু ঠিক আছে, আইন নিয়ে কোনো প্রশ্ন নাই, আইনের প্রয়োগ নিয়েই প্রশ্ন, প্রয়োগ নিয়ে প্রশ্ন। তার মানে কি আপনি এটার আইনের প্রথম সমস্যাটা হচ্ছে, ওই যে আমার আরেকজন ভাই যেটা বলছেন এটা কারেক্ট, মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে মনিটর কে করতেছে, সেইটা যখনই আপনি মনিটরের বাইরে, আপনি ডাইরেক্টলি যদি পলিটিক্যাল পার্সনের কাছে রিপোর্ট করেন যে আমি এই তথ্য পেয়েছি, তখন কি হলো, আপনার যে স্ক্রিনিংগুলো ছিল বাই লফুল স্ক্রিনিং, সেগুলো আপনি মেনটেন করেন নাই, আপনি সরাসরি একজনকে অ্যাসিস্ট্যান্ট দিয়েছেন। আপনি যেটা বলতেছিলেন যে ইসরায়েল থেকে জিনিসপত্র কেনা হয়েছে, ডেফিনেটলি তারা এত বোকামি করে নাই, কাগজপত্র তাকে আপনি ধরতে পারবেন না। আমি যেটা দেখতেছিলাম, যেমন একটা তরু নামে একটা বাংলাদেশি অর্গানাইজেশন তাদেরকে প্রিশিপিং ইন্সপেকশন নিয়ে গেছে, সেই প্রিশিপিং জেনারেল জিয়া স্যারও গিয়েছেন। তো তারা বলতেছেন যে আমি ভেহিকেল মাউন্টিং যে ইন্টারসেপশন নিয়ে আমি সেটা দেখতে গেছি। এখন সেটার সাথে যে আর বাকি কি ট্রেনিং করেছেন কি করেন নাই, এইটা আইডেন্টিফিকেশন ডকুমেন্টেশন আমার পক্ষে জানা সম্ভব হয় নাই, কারণ তারা আমাদের কাছে এটা এক্সপোজ করেন না। কিন্তু অ্যাজ পার দ্য ল এটা বলা আছে আমাকে এক্সপোজ করতে হবে। মানে আমাদের দেশের বর্তমান প্রকিউরমেন্ট চ্যানেল যদি দেখেন, CPTU বলা আছে যে প্রত্যেকটা পারচেজ আপনাকে CPTU এর মাধ্যমে করতে হবে। কিন্তু আপনি কি আদৌ এই সিস্টেমটা কেনার সময় আপনি 100% এটা ফলো করেছিলেন? হ্যাঁ, আপনার কাছে এখানে কন্ট্রোভার্সিয়ালিটি আছে। আপনি ডিফেন্স মেকানিজম যদি কেনেন, কোনো ক্ষেত্রে সেটা আইনে বলা আছে যে এই জিনিসগুলো আপনি এক্সপোজ করার জন্য বাধ্য না। যদি তাই হয় তাহলে তো NTMC DGFI এর একটা শাখা হওয়ার কথা, কিন্তু এখন কি সে DGFI এর কিছু অফিসার হয়তো বা ওখানে ডেপুটেশনে কাজ করতে পারেন, সেটা আমরা জানি না যে কে কাজ করেন। তার মানে কি আমি অ্যাজ এ সিটিজেন আই এম নট সিকিউর যে আমাকে কে মনিটর করছে, কি মনিটর করছে সেটা জানার অধিকার আমার নাই। সেখানেই হচ্ছে প্রবলেম, যে আমি যদি জানি তাতে তো আমার সমস্যা নাই, কারণ আমি যদি কোনো দুষ্ট কাজের সাথে ইনভলভ হই এবং আমাকে শাসন করবে আমার সরকার, এটা তো আমাকে সিটিজেন হিসেবে আমাকে মানতে হবে প্রথমে, আমি তো এটা অস্বীকার করতে পারবো না। সেটা আপনি মেনে যদি কোনো কিছু করেন কোনো সমস্যা নেই, NTMC স্টিল ক্যান সার্ভাইভ, স্টিল ক্যান ওয়ার্ক, বাট আন্ডার হোম, আন্ডার কি DGFI মানে এটা কি আর্ম ফোর্সেস আন্ডার হবে? কারণ বাকি যতগুলো দেশে এই প্র্যাকটিসটা আছে, দিস ইজ আন্ডার দি আর্ম ফোর্সেস ডিভিশনস, নট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের হচ্ছে আপনার মানে বাই লফুলি যে সকল অপরাধ বা যেগুলো সংগঠিত হয় বা আপনার নর্মাল সেফটির জন্য যেগুলো কাজ সেগুলো করে। কিন্তু যখনই আপনি ইন্টারসেপশন বলতেছি, AI ইন্টারসেপশন, হুইচ ইজ এ হায়ার ক্লাসিফাইড আইটেমস, যেটা একমাত্র স্পেশালাইজ পিপুলরাই করবে এবং স্পেশালাইজেশন অ্যাক্টের আন্ডারে করবে, সেটাই যদি তাই হয়ে থাকে তাহলে এটা এত সস্তা হয়ে গেছে। এই সস্তার জন্যই এত, যেমন আপনার কাছে খুব হাস্যকর যেটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেড না, সেটাও হচ্ছে। কেমন একজনের পার্সোনাল ভিডিও, প্রাইভেসি ভিডিও আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, কেন এই মিডিয়াকে দেওয়া হয়েছে, কে দিয়েছে? আপনি যদি এই প্রশ্ন তোলেন তাহলে তো সেই আবার NTMCর নাম চলে আসে। এগুলো আমি একটু অধ্যাপক মনিরুল হোসেন আপনাকে জানতে চাই যে এগুলো তো আর বেসরকারিভাবে রেকর্ড করার কোনো ওয়ে নেই, ফাঁস করার কোনো ওয়ে নেই, নিশ্চয়ই সরকারিভাবেই এগুলো করা হচ্ছে, সরকারি বিভিন্ন সংস্থা, এবং সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে গোয়েন্দা সংস্থার নাম সবার আগে আসছে। এমনকি যেখানে সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, তাদের কোনো কর্মকর্তা ব্যক্তি স্বার্থের জায়গা থেকে এই কাজগুলো করছে। আমি যদি জানতে চাচ্ছি যে এই জায়গা থেকে যে প্রশ্নটি, যে এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ফোনে আড়ি পাতার বিষয়টি, সেগুলো অবশ্যই রাষ্ট্রবিরোধী
এবং সরকার বিরোধী বা সার্বভৌমত্ব বিরোধী যেসব কর্মকাণ্ড বা সন্ত্রাসী তাদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে কি এর কোনো জরিপ আছে কত শতাংশ সে যে বাহিনীর মাধ্যমেই হোক না কেন ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জায়গা থেকে এগুলো ছাড়া হয়েছে, আর কত শতাংশ সত্যি সত্যি রাষ্ট্রের পক্ষ হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে এই ধরনের আড়িপাতা হয়েছে? আমার জানা মতো এই ধরনের কোনো স্টাডি আছে কিনা আমি জানি না, সেটা জানা নেই। তবে কথা হচ্ছে যে আপনি তো কোনো ক্ষেত্রেই এটা পাবলিকলি ছাড়তে পারেন না। আপনি আড়ি পাচ্ছেন মানে কি একটা গোপন জিনিস আপনি হচ্ছে রেকর্ড করছেন, তো সেটা তো গোপনীয়তা রক্ষা করতে হবে। প্রাইভেসি জিনিসটা কি, আমার গোপনীয়তা যেন লঙ্ঘন না হয় সেটাই তো। আপনি যেই পারপাসেই করেন না কেন এটা পাবলিকলি তো আসার কথা না, আসতে পারার কথা না। এমন পাবলিকলি আসার আগে আমি একটু আরেকটা প্রশ্ন করি, আগের প্রশ্নটি, ব্যক্তিগত জায়গা থেকে ফোন রেকর্ডও বা কেন করবে? পাবলিক করা তো পরে বিষয়টি, তার আগে হচ্ছে এই যে টেন্ডেন্সি, এই যে প্রবণতা, সেটাও বা কেন থাকবে সবার ক্ষেত্রে? সেটার জন্য ওই যে জিনিসটা আলোচনা করছিলাম, একটা ক্ষেত্রে হচ্ছে একটা লফুল ইন্টারসেপশন, আপনি আইনগতভাবে করছেন, কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে আনলফুলি লফুল ইন্টারসেপশনটা করা হয়। জিনিসটার নাম লফুল ইন্টারসেপশন, কিন্তু এক্সিকিউশনটা কোনোভাবে আইনিভাবে এটা ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে বা একটা গোষ্ঠী স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে অনেকগুলো কারণে ব্যবহার করছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এমন কি আপনি যেটা বললেন না যে এটা তো শুধু ইন্টারসেপ্ট বা রেকর্ড হচ্ছে করতে পারার কথা হচ্ছে সরকারি সংস্থাগুলো, বা যদি অন্য কোনো একটা থার্ড পার্টি, থার্ড অ্যাক্টরে সেটা করতে পারে, হ্যাকার বা বিভিন্ন পার্টি থাকতে পারে, তারাও সেই ওই যে মেশিন হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান ইউজ করে সরকারি প্রতিষ্ঠান, সেটা তো অন্য কেউ কিনে আনতে পারে, কথার কথা বলছি। তো তর্কের খাতিরে যদি বলিও, তারা যদি রেকর্ড করেও থাকে অন্য কেউ, সেটা পাবলিক হলে সেই প্রোটেকশন দেওয়াও কিন্তু সরকারের দায়িত্ব। নাগরিকের যে প্রোটেকশনটা, আমার জিনিস, ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিগত কথা, অন্য একটা প্রতিষ্ঠান কিভাবে এটা রেকর্ড করলো, আপনারা কি বা আমরা কি কখনো দেখেছি এটা নিয়ে কখনো ইনভেস্টিগেশন হয়েছে বা একটা ফর্ম করা হয়েছে একটা টিম যে এটা কিভাবে লিক হলো, যেই দলের যেই লোকের জারি হোক না কেন, সেটা তো কখনো করেনি। তার মানে কি এটা তো এক্সপ্লি বা ইনডিরেক্টলি আপনি কি প্রমাণ হয় যে হচ্ছে যে এটা হয়তো ইন্টেনশনালি করা হয়েছে, তাই না? সেই জায়গাটাতে এই গ্যাপ। এই ক্ষেত্রে ওনার সাথে আমি আসলে মানে আপনি খুব অবাক হবেন, আমরা সবাই এনটিএমসি নিয়ে কথা বলছি। ডু ইউ নো দ্য সেম ডিভাইস হ্যাজ বিন উইথ আদার অর্গানাইজেশনস? মানে আপনার র্যাবে আছে, আনসারে আছে, আনসারে এটা নিয়ে আছে, যে যার মতো করে ইউজ করছে, যে যার মতো করে ইউজ করতেছে। আপনি যখন ওই আনলফুল প্র্যাকটিস শুরু করবে দেবে না, তখন সবাই রাজা হতে চায়। আমার জগতে আমি রাজা, মানে আমিও তো সেম র্যাঙ্ক হোল্ড করি, আমিও সেম পাওয়ার হোল্ড করি, তো সবার রাজা হওয়ার ইচ্ছা হয়েছে। তো সবাই যখন রাজা হতে গেছে, রাজার টুলসগুলো সবাই ব্যবহার করছে। তারপর যার ফলে হয়েছে কি, এই ব্যবহারের কোনো বিধি নাই, এই ব্যবহারের কোনো মাত্রা নাই, এই ব্যবহারের কোনো শুধু মানে দূরভিসন্ধি পালন করা ছাড়া যে যার পার্সোনাল বেনিফিটও ব্যবহার করেছে। আপনি কি র্যাব কি মনে করেন 100% সবগুলো পরিষ্কারভাবে ব্যবহার করেছে? ধরেন সে র্যাবের একজন অফিসারের যদি মনে করেন আমার পার্সোনাল অ্যাঙ্গার আছে ওনার সাথে, আমি যদি মনে করি ওনার একটা প্রাইভেসি জিনিস আমি আবিষ্কার করতে পারলে ওনাকে আমি হেয় করতে পারবো, তাহলে আমি সেটাও করছি। তার মানে কি, আপনি একটা ডিভাইসের যখন ওই যে যেটা বলছিলাম যে এটা ব্যবহার করার জন্য আসলে অথরাইজেশন কার আছে, কারণ এই ডিভাইসটা ইজ নট এ নর্মাল ডিভাইস, ইটস এন এই সফটওয়্যারটা নর্মাল কিছু না, এইটা ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা আছে রাদার দেন মানে এটার অ্যালাউয়েন্সের ক্ষেত্রে। যেমন আপনি এই জিনিসটা ইচ্ছা করলে আমি ইম্পোর্ট করতে পারবো না। প্রক্রিয়া কি বা কোন কোন প্রক্রিয়া রেকর্ড হতে পারে আমি যদি একটু জানার চেষ্টা করি? আমি জানি যে এটা ক্লোন করে একটা সফটওয়্যার ঢুকিয়ে একেবারে ভিডিও আকারে সবকিছু পাওয়া যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন যে আমরা যেটা পত্রপত্রিকা, এমনকি আমি বাইরের রেফারেন্স দিচ্ছি, ফোর্বসের একটা তদন্তে এসেছে, এটা হারেডস নিউজের একটা ইয়েতে এসেছে, প্রতিবেদনে এসেছে ওই তদন্ত থেকে, বলি যে যেটা আমাদের এখানে কেনা হয়েছে বলা হয় স্পিয়ারের টেকনোলজি বা উইসপিয়ার বলি, প্যাসিটোরা প্রতিষ্ঠান থেকে। সেখানে যে কাজটা করা হয়, ধরেন একটা ভ্যান নিয়ে আসলো, সার্ভেলেন্সের ভ্যান, সেটা নিয়ে এসে ওটা 1000 মিটার অর্থাৎ প্রায় আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে ওরা যদি ওখানে থাকে ভ্যানটা নিয়ে, আমরা এখানে যারাই কথা বলছি আমাদের ফোনে হচ্ছে যে ট্যাপ করতে পারবে। আসলে ওয়্যারলেস কমিউনিকেশন যেটা, সেই জিনিসটা তারা আমার এখান থেকে কমিউনিকেশনটা সরাসরি ওনাদের ভ্যান হয়ে তারপর টাওয়ারে বা অন্য কোথাও যাবে। তার মানে কি, মাঝখানে এটাকে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলি আমরা টেকনিক্যালি, মাঝখানে একজন আছে যেটা হচ্ছে রেকর্ডিং ডিভাইস বা ভ্যান। আপনি আমি যাই বলি সেই জিনিসটা ওটার থ্রুতে যাবে, তারা রেকর্ড করতে পারবে। এমনকি তারা ফেক কল বা এই ধরনের স্পুফিং বলি বা এই ধরনের বেশ কিছু টেকনিক আছে, সেগুলোর মাধ্যমে সব কিছু আপনার জিনিসটা করছে। রেকর্ড ছাড়াও ফেক কলও ক্রিয়েট করতে পারবে, একটা ফেক রেসপন্সও ক্রিয়েট করতে পারবে। এবং ওই ভ্যানের সম্ভবত 24টা বা কতগুলো অ্যান্টেনা আছে চারপাশে ওই ভ্যানটার, এবং সেখান থেকে একদম আপনি উইন্ডোজ ফোন হোক, আপনার আইফোন হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, ট্যাব হোক,
ওখানে রিপোর্ট অনুযায়ী 4টা জায়গায় আপনি হচ্ছে যে ম্যালওয়্যার ইনসার্ট করতে পারবেন এবং অ্যাট এ টাইম সবগুলোতে আপনি করতে পারবেন। ম্যালওয়্যার ইনসার্ট করা মানে হচ্ছে আপনার ফোনে যদি একটা ম্যালওয়্যার ইনসার্ট করা যায় তার মানে হচ্ছে লিটারালি আপনার বাসায় একজন ধরেন রাতে একজন এজেন্ট ঢুকিয়ে দেওয়ার মতো। ওই এজেন্ট তো তাকে আপনি যা বলবেন ট্রাই করবো, ওই জানালাটা খুলে দাও, ওখানে কি আছে দেখো, আমাকে মেসেজটা পাঠাও। ম্যালওয়্যারটা হচ্ছে যে একদম সেরকম একটা জিনিস যেটা হচ্ছে যে ওখানে বসে থাকে ফোনের মধ্যে। তার মানে কি লিটারালি আপনার সব কিছু সেখানে নিয়ে যাওয়া সম্ভব। তবে সাথে সাথে এটাও বলে ফেলি যে এই ধরনের টেকনিকগুলো প্রতিনিয়ত কঠিন হচ্ছে, এত সোজা না। সিকিউরিটি ফার্ম, আমি টেকনিক্যাল সাইড যেহেতু বলছি, এটাও বলতে হবে ইন্টারসেপশনের কাজটাও কিন্তু দিনে দিনে কঠিন হচ্ছে। এতটা একেবারে মানে এতটা সহজ না যে বললাম আর ট্যাপ করে সব নিয়ে গেলাম। কারণ আমি বলছি যে আবার দর্শক যারা ওনারা যেন আবার ভয় না পান যে আমার তো সব এত সিকিউর অ্যাপ, আমি ওই টেকনিক্যাল জায়গাটা থেকে বলছি। যেমন হোয়াটসঅ্যাপ বলে বা অন্যান্য বলে যে আমরা এনক্রিপ্টেড, আসলে এনক্রিপ্টেড আছে, কিন্তু আবার যারা সিকিউরিটি নিয়ে কাজ করে ইন্টারসেপশন তারা সবসময় এগিয়ে থাকে এর থেকে। এটাকে জিরো ডে ভালনারেবিলিটি বলি আমরা, যেটা যে সিকিউরিটির কথা ধরেন ওই কোম্পানিগুলো জানে না, কিন্তু হ্যাকাররা বা অন্যান্য এগুলো বিক্রি হয়। এগুলো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে ডিপ ওয়েবে বিক্রি হয়, যে কেউ এখনো জানে না আমি জানি এই সমস্যাটা আছে, আমি জানি এই বাড়ির এত নাম্বার জানালাটা ভাঙা, গো ওই জানালা দিয়ে গিয়ে চুরি করো। এই জিনিসটা কিন্তু কোটি কোটি টাকায় বিক্রি হয় এবং সেটাই এই ফার্মগুলো ইউজ করে আসলে ইন্টারসেপশনের ক্ষেত্রে বা এই টেকনিকগুলোর ক্ষেত্রে। একটা বিরতি নিয়ে আসি, ছোট্ট একটা বিরতি। দর্শক ফিরছে খুব শিগগিরই একটা ছোট্ট বিরতির পরে। আবার আমন্ত্রণ 21 রাতে। আমরা কথা বলছি ফোনে আড়ি পাতা বিষয়ে। রাষ্ট্র জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি যারা করছে বা যে সংস্থাগুলো তাদেরকেও কীভাবে আইনের আওতা আনা যায়, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ মেজর অবসরপ্রাপ্ত আবু মেহেদী এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মাইনুল হোসেন। আবু মেহেদী কিছু বলতে চাচ্ছিলেন আপনি বিরতির আগে। ভাই যেটা বলছিলেন যে এই ইন্টারসেপশনের যে মেথোলজিটা, এই মেথোলজিটা যে ডিভাইসগুলো কেনা হচ্ছে সেই ডিভাইসটা যেমন ওই যেটা হয় এটা আসলে বেসিক্যালি ভিভিআইপি প্রোটেকশনস, এটার জন্য আসলে এটা প্রযোজ্য হয়। যখন কোনো একটা ভিভিআইপি মুভ করে তখন একটা ভেহিকেল মাউন্টেড এই ইন্টারসেপশন ডিভাইসটা ওর মধ্যে থাকে, ইটস হ্যাজ এ ওন জেনারেটর, এই গাড়িগুলোকে ওইভাবে ইকুইপড করা থাকে এবং তখন ওই ইন্টারসেপশনের মাধ্যমে সে দেখে যে কোনো ধরনের কোনো এন্টি টেররিজম অ্যাক্টিভিটিসের কোনো কিছু আছে কিনা। কিন্তু এই ডিভাইসটাকেও আপনি আবার মাল্টি ডাইমেনশনালি ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি যদি ওইটার কানেক্টিভিটি টেলিকম অপারেটরদেরকে প্রব আকারে ওখানে কানেক্ট করে দেই, তখন টেলিকম অপারেটর যদি তার সার্ভারের থেকে আমাকে অ্যালাউন্স দিয়ে দেয় যে আমি আপনার মোবাইল নাম্বারটা এখন হুক করে রেখে দিব, মানে আপনি আগামী 24 ঘন্টায় যা বলবেন, যার সাথে কথা বলবেন সেটা রেকর্ড হতে থাকবে। দ্যাট ইজ অলসো পসিবল ইন দিস সফটওয়্যার অ্যান্ড ডিভাইসেস ইন সার্ভার। তো ব্যাপারটা হয়ে গেছে ওখানে টেলিকম অপারেটরদের কে অপারেট করে। টেলিকম অপারেটরস ইজ আন্ডার বিটিআরসি রুলস, যেটা বাংলাদেশ টেলিযোগাযোগ আইন 2001-এর মধ্যে পড়ে। সেখানে কোথাও কিন্তু বলা নাই যে আপনি কোনো সংস্থাকে ডাটা ট্রান্সফার করতে পারবেন। তা টেলিকম অপারেটরগুলো কেন পড়ছে? যেমন আপনাদের এই একটু আগে বলতেছেন আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা এখন টকশোতে অনেক কথা বলতে পারছি, অথচ আমি তো 10 বছর ধরে আইটি বিশেষজ্ঞ বলে কোথাও তো আমি কথা বলতে পারি নাই। তার মানে হচ্ছে এই বারটা কেউ না কেউ ম্যানুয়ালি এটা ক্রিয়েট করতেছে, ইটস নট দ্য ডিভাইস। সো আপনারা সবসময় ভাইয়ের সাথে আমি একদম একমত যে ডিভাইস ইজ ডিভাইস, এটা আমারও দরকার। কেন দরকার? এই যুগে যদি আমি কিভাবে হচ্ছে ব্যবহারটা কিভাবে হচ্ছে সেটা বড় বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন চলে আসছে, আগামী বিশ্বতে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খেলবে। সো আমি আমার ছেলেকে সাইবার সিকিউরিটির জন্য আমি তাকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করাচ্ছি। এখন সে কেন আমি সাইবার সিকিউরিটি পড়াচ্ছি? কারণ আমি জানি যে এটাই হচ্ছে পরবর্তী জেনারেশনের সাবজেক্ট। এখানে যে মাস্টারিং করবে সেই হচ্ছে সবচেয়ে ক্যাটাগরিক্যালি এ ক্যাটাগরিতে থাকবে, আর বাকিরা তো বি ক্যাটাগরিতে চলে যাবে। সো আপনাকেও ওই ক্যাটাগরিক্যালি যদি আমার দেশ উন্নতি করতে হয়, এগুলোর ব্যবহার এবং এইটা আমার প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনটাকে আমি কোন আইনগতভাবে কোন মানে স্ক্রিনিং সিস্টেমের মাধ্যমে সিটিজেনের ক্ষতি করতেছি না, কিন্তু আমি তার পারপাসফুলি কাজ করতেছি সেইটা এনশিওর করতে হবে। এখন সেই এনশিওর করতে গেলে টোটাল রিফর্ম দরকার। সেই রিফর্মটা আসলে কে করবে? আমি সবচেয়ে খুব অবাক হই এই আইনগুলো যখন তৈরি হয়, যেহেতু আমি কনসালটেন্সি অন্য লাইনেও করি, আমার মন্ত্রণালয়ে প্রায় যাতায়াত হয়।
মন্ত্রণালয়ের আমি কাজের যে মানে দেখি যে একটা আইন তৈরি হয়ে গেল, একজন ড্রাফটসম্যান সে ড্রাফটস করলো, একজন সচিব থেকে এটা অ্যাপ্রুভাল হয়ে গেল, আর এই আইনটা এটা হওয়ার কথা আপনার আমার কনসেনসাস দরকার আছে, কমিশন হওয়ার দরকার আছে, বিভিন্ন ক্যাটাগরি পিপল, যেমন উনি বিশ্ববিদ্যালয়ে আছেন, ওনারা এই সাবজেক্টটা পড়াচ্ছেন, তার নেক্সট জেনারেশনে কি আসতে যাচ্ছে ওনারা আমাদের থেকে নিশ্চয়ই বেশি ভালো জানেন, তাহলে ওনারা সেটার একটা দিতে পারে যে আগামী এই আইনটা কি আগামী 20 বছরের জন্য ভালো আইন হচ্ছে নাকি মাত্র 2 বছরের জন্য আইন হচ্ছে, তাহলে এই আইনের জায়গাটা একটু অধ্যাপক মাইনুর হোসেন, যেমন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 71 ধারায় বলা হচ্ছে যে আড়ি পাতলেই সেটা অপরাধ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যে স্মার্টফোনের কথা বলা হচ্ছে, যে যারা পেগাসাস নিয়ে আসেন বা যে কোনো ধরনের মানে আড়ি পাতলেই সেটি অপরাধ, এক্সেপ্ট রাষ্ট্রবিরোধী বা সরকারের কি বলা যায় এটাই বা সার্বভৌমত্ব বিরোধী যেসব কর্মকাণ্ড সেগুলোর ক্ষেত্র বাদে। আবার এখানে আরেকটি ক্ষেত্রে বলা হচ্ছে যে আইনের 97 ক ধারা অনুযায়ী সরকারের ক্ষমতাপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা, তদন্তকারী সংস্থা বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সংস্থার কোনো কর্মকর্তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলে শর্ত রয়েছে। মানে বিষয়গুলো কি স্ববিরোধী? না, এটা প্রথমত আমি আইনের মানুষ না ব্যাখ্যার জন্য, কিন্তু সাধারণ মানুষ হিসেবেই তো আপনি যে দুইটা বললেন সেটা তো আমার কাছে কনফ্লিক্টিংই মনে হচ্ছে। আর শোনেন, এই পরবর্তী আইনটা সাধারণ একজন নাগরিক হিসেবে যেটি বুঝি, আপনার মৌলিক অধিকার কিন্তু আপনার ঠিক রাখতে হবে। যে আইন তো আমাদের জন্য, জনগণের জন্য, যে আইনই করেন না কেন, এই যে মানুষের যে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার 43 সম্ভবত, তাই না, সেই জিনিসটা আমাদের কনস্টিটিউশনে আসে। তো সেটার ভায়োলেশন তো আপনি আসলে ওই জায়গায় এই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অধিকার সেটা তো আসলে করতে পারবেন না। আপনি বলে দিলেই তো হবে না এই আইনে আমি এটা করলাম। উনি যেটা বলছিলেন একটু আগে, আইন যদি এটা কনফ্লিক্টিং হয় সেটা আসলে স্টেক হোল্ডার কনসালটেশন করা হয়েছিল কিনা অংশীদারদের সাথে, এবং আমাদের যারা আইন বুঝেন, আইন বিশেষজ্ঞ, ওনারা কি মতামত দিয়েছেন আমরা জানি না। এটা তো কনফ্লিক্টিং শুনে মনে হচ্ছে কনফ্লিক্টিং, সেটা হওয়ার কথা না, ঠিক আছে। কিন্তু ওই যেটা আবার বলছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা, সেটার জন্য ওই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, বা সেটা হয়তো রাষ্ট্রীয় নিরাপত্তার অ্যাঙ্গেলে থাকতে পারে, যেটি উনি একটু আগে আলোচনা করছিলেন যে এটা তো সংশ্লিষ্ট সংস্থা এই মন্ত্রণালয় নয়, অথবা ওদের হওয়ার কথা রিলেভেন্ট। কিন্তু এটা যখন ঠিক জায়গায় না থেকে অন্য একটা মন্ত্রণালয়, অন্য একটা প্রতিষ্ঠানে যায়, তখন তো একটু সন্দেহ চলে আসবে যে এটা পারপাসটা কি আসলে। সেই জায়গায় হচ্ছে আমাদের গ্যাপটা। আবার আরো একটা আইন বলছে, মানে আইনের ধারা এই বিটিআরসির ক্ষেত্রে আর কি, যে ফোনে আড়ি পাতার অপরাধ প্রমাণিত হলে অনধিক 2 বছর কারাদণ্ড এবং অনধিক 5 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়ার বিধান এই আইনে বলা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এটা তো শুধু খাতা কলমে, যেটি মেজর মেহেদী বলছেন যে আইন তো অনেক রয়েছে, কিন্তু প্রয়োগ কি? যেহেতু এই আড়ি পাতার কাজগুলো করছে সরকারি কোনো না কোনো সংস্থা, তাহলে তাদের বিরুদ্ধে কি আমরা কোনো ধরনের মিনিমাম একটাও কি কোনো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পেয়েছি বা শাস্তি দেওয়া হয়েছে? মানে এইটা কমন সাধারণ সেন্স তো বলে যে যখনই আপনি ভায়োলেট করবেন, সরকারি সংস্থা নাকি সেটা তো বড় ব্যাপার না। সরকারি সংস্থা হলে যে ওনারা যে ভায়োলেট করেন না এমন তো না, আমরা তো বরং আরো অনেক এক্সাম্পল দেখি করে কিন্তু আইনের ঊর্ধ্বে থাকেন, সেটা হলে তো হবে না। সেটা ডেফিনেটলি হচ্ছে যে সেটা এখন তো আমাদের সবার কথা তো সেটাই, যে যারাই হোক না কেন যদি আইন ভায়োলেট করে নিজের হাতে তুলে নিয়ে, সেটা তো অবশ্যই আমরা এই কথাটা তো বলছি, চেক এন্ড ব্যালেন্স। আপনাকে তো হচ্ছে সেই জিনিসটা শুধু তো ভায়োলেট করার জন্যই তো অডিটটা, নিরীক্ষাতে আপনি এটা কিভাবে করেছেন, অ্যাকাউন্টেবিলিটি আপনি দেখান, আইন ভেঙে করেছেন কিনা, কোন আইনে করেছেন, এই প্রশ্নটা, এই ভায়োলেশনটা হলে সেটার জন্য তাকে হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা, সেটাই তো আমাদের সবার চাওয়া এখন। সেটা ছিল না, সেটা নাই দেখেই তো আমরা আসলে এই ভায়োলেশনগুলো পাই। আর একটা প্রশ্ন আপনার কাছে, যেটি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে বা সরকারের সমালোচনার ক্ষেত্রে গত 15 বছর এটি ব্যবহার হয়েছে তা তো না, সাংবাদিকদের ক্ষেত্রেও হয়েছে। তাহলে একদিকে বিরোধী মত দমনের জন্য এটি ব্যবহার হচ্ছে, যেমন একইভাবে স্বাধীন গণমাধ্যমের চর্চাটি যাতে না থাকে, সাংবাদিকদের মানে কোনো না কোনোভাবে ভয় ভীতির মধ্যে রাখার জন্য এটি ব্যবহার হচ্ছে। এই যে কথাটা বললাম যে কখনো ব্যক্তি স্বার্থে, কখনো গোষ্ঠী স্বার্থে, কখনো হচ্ছে ব্যবসায়িক স্বার্থে, কখনো দলীয় স্বার্থে, কোনো না কোনোভাবে আপনার অপোনেন্ট তাদের, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা টুল। আপনি যদি ইন্টারসেপ্ট করেন, কনভারসেশন যদি রেকর্ড করেন, আসলে সেটা দিয়ে আপনি লাইফ ধ্বংস করে দিতে পারেন, একদম একটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে পারেন। কারণ কি, প্রাইভেট কনভারসেশন তো মানুষের প্রাইভেট, সেখানে আপনি তো এমন কিছু কথা বলতে পারেন যেটা হয়তো পাবলিকলি আপনি বলতেন না। এটাই তো মানুষের গোপনীয়তার স্বাধীনতা।
আমি একটা এক্সাম্পল দিই, মানে একদম সিম্পল এক্সাম্পল। ধরেন অনেকে বলে যে আমি যদি অপরাধ করে না থাকি তাহলে আমার জিনিস দেখলেই বা সমস্যা কি? আসলে সমস্যা আছে। ধরেন আপনি কথার কথা ভোট দিতে গেলেন, ভোট কাকে দিলেন? যাকে খুশি তাকে দিলেন, এটা তো অপরাধ না, কিন্তু আপনি কি চাইবেন এটা ওপেন করে সবাইকে দেখিয়ে দিতে? এটাই তো আপনার রাইট। আমি কাকে দিয়েছি সেটা আমি দিয়েছি, এটা আমি কাকে দিলাম যাকেই দিই সেটা অপরাধ না, আমার সেটা স্বাধীনতা, কিন্তু সেই জিনিস প্রাইভেট থাকবে, নাহলে তো আপনার ব্যালট বক্স আর ওই যে বুথে যাওয়ার দরকার হতো না। সো এইটা খুবই রং। মানুষ যখন বলে যে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন আপনার প্রাইভেসি লঙ্ঘন হলেও এত সমস্যা কোথায়? 100 বার সমস্যা আছে। আপনি কি আপনার ইমেল ওপেন করে রাখবেন? আপনার ইমেলের ইনবক্স কখনোই রাখবেন না। আপনি অপরাধ করেন বা না করেন, আমি সব ধরেন টিচিং ম্যাটেরিয়ালই সেখানে আছে, তাই বলি কি আমি এটা ওপেন করে রাখবো? এটা আমার প্রাইভেট জায়গা, প্রাইভেট প্রপার্টি এই জিনিসটা, তাই না? সেই জায়গাতে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, অনেক ক্ষেত্রে আমাদের ওই যে চেক এন্ড ব্যালেন্সের সমস্যা, জবাবদিহিতা নাই, যে যাকে যেখানে পাওয়ারটা চলে আসছে মিসইউজ করছে। আমার কথা হচ্ছে কি, এমনকি আমরা চাই কি একটা প্রসেস, একটা এস্টাবলিশড প্রসেস, যাতে করে আমার কাছেও যদি ওই ক্ষমতাটা আসে আমি যেন মিসইউজ করতে না পারি। যখন একচ্ছত্র ক্ষমতা বা পাওয়ারটা দিয়ে দেওয়া হয়, হিউম্যান সাইকোলজি, বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। অনেক ধরনের জিনিস মানুষ করে ফেলে, আপনি করে ফেলতে পারেন, আমি করে ফেলতে পারি, কিন্তু প্রসেস এমন হওয়া দরকার যে আপনি চাইলেও করতে পারবো না। কারণ হচ্ছে আমাকে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আরও কয়েকটা আইজ আছে যারা হচ্ছে এই জিনিস চেক করে যে নো ইউ ক্যান নট ডু দ্যাট, আপনি এটা করতে পারবেন না, এটা আপনার রাইট নাই, আপনার এখতিয়ার নাই। সেই জিনিসটা নাই আমাদের এখানে। আমার কাছে মনে হয় সেটা একটা বড়। আমি যেটা ওনার সাথে একমত, মানে আসলে ওই যে আমি একটু আগে আপনাকে একটা ইনফরমেশন বলছিলাম যে এই ডিভাইস কি শুধু এনটিএমসি তেই আছে? ইট মাইট বি উইথ সাম আদার্স ইনস্টিটিউশনস। যেটা ওই যে বললাম যে টেলিকমিউনিকেশন অপারেটরদের তাদেরও তো ক্ষমতা আছে, তারাও তো আড়ি পারতে পারে, বিকজ দে হ্যাভ দ্য টেকনোলজি। সো এই টেকনোলজিটা তারা ব্যবহার করে না, কারণ ওই আইনটা দিয়ে তাকে বার করা যেতে পারে, কারণ তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। ধরেন আপনি কি গ্রামীণ ফোনের বা বাংলা লিঙ্কের আজকে লাইসেন্স বাতিল হয়ে গেলে তাদের কি অবস্থা হবে? তাদের তো বিশাল ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, এটা জিরো হয়ে যাবে। সো দে ডোন্ট ডু দ্যাট, কারণ তাদের ওই ইয়েটা আছে। কিন্তু আরেকজন এটা করতেছে, আপনি জানেন যে আমি অ্যাফেক্টেড। কীভাবে অ্যাফেক্টেড? আমি একজনের সাথে কথা বলেছি, যার সাথে কথা বলছি কিছুক্ষণ পরে তাকে কল করা হয়েছে। আমি যে তার সাথে কথা বলেছি এটা আপনি জানবেন কেন? প্রথম কথা হচ্ছে যে আমি কি কথা বলছি সেটা সেকেন্ডারি। ইভেন আমি আপনার সাথে কথা বলছি এটা উনি জানবেন কেন? সো এটা জানার অধিকার তো কাউকে দেওয়া হয় না। তাকে আবার ফোন করে থ্রেট করা হচ্ছে, এনাফ ইনফরমেশন, এনাফ ভায়োলেশন। হ্যাঁ, তাকে ফোন করে থ্রেট করা হচ্ছে একটা বিষয় নিয়ে যে আমার সাথে যেন কথা না বলে। মানে এই যে মানে বার সিস্টেম করে আপনি তাকে আমি চ্যালেঞ্জ করতে পারলাম না কেন? কারণ আমার জন্য আইনটা, মানে আমার জন্য জায়গাটা কোথায়, মানে আমার বিচার অধিকার পাওয়ার জায়গাটা কোথায়? পুলিশ স্টেশন? আমি তার কাছে যে লিখবো? আপনাদের এই আইনটা এত কন্ট্রোভার্সিয়ালি করে রাখছে যে ওই আইনে ম্যাক্সিমাম কেসের দিকে যদি আপনি খেয়াল করে থাকেন যে এই সাইবার সিকিউরিটি আইনে যে কটা কেস হয়েছে, কেসগুলো কারা করেছে? কোনো ব্যক্তি নাকি সংস্থা? ম্যাক্সিমাই দেখবেন হচ্ছে পুলিশ স্বপ্রণোদিত সংস্থা। যেমন আপনি বলতেছিলেন সাংবাদিকদের উপরে করা হয়েছে, সাংবাদিকদের উপরে এই ইয়েটা কে নিয়ে আসছে? কোন একটা প্রতিষ্ঠান নিয়ে এসে আপনাদেরকে এই বারটা দিচ্ছে, মানে হচ্ছে এটা বরাবরই এটা ভায়োলেট করা হয়েছে। ওই যেটা হলো আপনি যে আইনগুলো বলতেছিলেন, বেসিক্যালি এই আইনগুলো হচ্ছে 2001-এর মানে টেলিযোগাযোগ আইন। টেলিযোগাযোগ আইনে অপরাধও বলা আছে, এগুলো বলা আছে। এগুলো তাহলে অ্যাপ্লিকেশন হচ্ছে কারা? বিটিআরসি আন্ডারে যারা এই লাইসেন্সধারী ব্যবসা করছেন তাদের জন্য এটা প্রযোজ্য হচ্ছে। তাহলে কি এনটিএমসি কি তাদের আন্ডারেই একটা হওয়ার কথা ছিল না? কারণ আপনিও তো একটা ফ্রিকোয়েন্সি বা একটা ইন্টারসেপশন ডিভাইস ইউজ করতেছেন, যেটা এটার আইনগতভাবে আপনাকে স্যাংশন কে দিবে? কোন সংস্থা দিবে? তাহলে ইট শুড হ্যাভ বিন, যেমন আপনি সবচেয়ে কষ্ট পাবেন শুনে, আমাদের সবচেয়ে বেসিক ডাটা কোনটা? বেসিক ডাটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, যেটার কথা বলতে যেয়ে আমি আসলে বিতর্কিত হয়ে গেছিলাম যে ন্যাশনাল আইডি কার্ডের ডাটাটা কেন বাই ল বলা আছে যে এটা ইলেকশন কমিশনের একটা ডাটাবেস সার্ভার থাকবে, তার কাছে থাকবে। এখন এই মুহূর্তে জিজ্ঞেস করেন তো এটা কার কাছে আছে? এটা আছে বিসিসির আন্ডারে। হোয়াই? বিসিসি কে? বাই আইনগতভাবে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস তো বিসিসির কাছে যাওয়ার কথা না। এটার তো একটা সিক্রেসি আছে, এটার সিকিউরিটি আছে। আপনি এই যে আজকে অনেকভাবে কন্ট্রোভার্সিয়াল কথা আসতেছে যে বাংলাদেশে বিভিন্ন অন্য দেশের কিছু নাগরিক চাকরি করতেছেন, অন্য দেশের নাগরিকরা এই কাজ করেছে, ও কাজ, আপনি কিভাবে চ্যালেঞ্জ করবেন? কারণ সে তো ন্যাশনাল আইডি কার্ড আপনারটা হোল্ড করতে পারে। বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড হোল্ড করছে, ন্যাশনাল আইডি কার্ডকে আপনি যে চ্যালেঞ্জ করবেন সেই চ্যালেঞ্জের অথরিটিটা কে? এখন বিসিসির যে 5 জন যারা আছেন তারা চুক্তিভিত্তিক চাকরিজীবী, কালকে সে আমেরিকায় বসবাস করবে, সে বাংলাদেশে আসবেই না, তার যথেষ্ট টাকা হয়েছে, তাকে আপনি আর চ্যালেঞ্জ করতে পারলেন না, কিন্তু সে তো অন্যায় করে গেছে। এই যে অন্যায়ের জায়গাগুলোতে আপনি স্কোপ করে দিচ্ছেন, কারণ আপনার
সকল ক্ষমতা যখন সেন্ট্রালি কেন্দ্রীভূত হয়ে যায়, তখন যখন ইনস্টিটিউশনগুলো ফাংশন করে না, তখন এই অপরাধগুলো হয়। আমাদের দেশের গত লাস্ট একটা যুগ আমরা দেখলাম যে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড, মানে সিস্টেমটা হয়ে গেছে সেন্ট্রালাইজ, যা কিছু আইন একজন বললে সেটাই হয়, একজন না বললে হয় না। এই একনায়কতন্ত্র জায়গা থেকে আমাদের বেরোয় আসতে হবে। তাহলে টেকনোলজি কখনো আপনার শত্রু না, টেকনোলজি তৈরি হয়েছে আপনাকে অ্যাসিস্ট করার জন্য, টেকনোলজি কখনো বাদ দেওয়ার জন্য তৈরি হয় না। টেকনোলজির বিষয় হলেও সবই পলিটিক্যালি ব্যবহার হচ্ছে। অধ্যাপক মইনুল হোসেন, কি করণীয় এখন? তো আর মানে আমরা বলতে পারি যেমনটা আলোচনা হচ্ছে যে স্বাধীন হয়েছে দেশ নতুন করে, তাহলে এই স্বাধীনতার পর্যায়ে কি করণীয় রয়েছে সংশ্লিষ্ট সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের? জি, যেটি আপনিও বলছিলেন যে এই টেকনোলজি জাস্ট একটা টুল মাত্র। এই টুলটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, কিভাবে আপনি ব্যবহার করেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সো আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার বা যারা আছে, যাদের সংশ্লিষ্ট, সবারই উচিত যে এই প্রসেসগুলো আসলে ঠিক করা। যেটা বারবার বলছি, সমস্যাটা হচ্ছে যে এই প্রতিষ্ঠান আজকে করতেছে, কালকে আরেক প্রতিষ্ঠান করবে, পরশু আরেক প্রতিষ্ঠান করবে। উনি যেরকমটা বলছেন যে এই ডিভাইসগুলো অনেকের কাছে থাকতে পারে, অনেক ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে থাকতে পারে। সুতরাং আপনি এদেরকে দেবেন না, ওদেরকে দেবেন না, সেটা না করে আপনি সবার জন্য যে কমন যে বেসিক রুল অফ থামস তৈরি করা, যে আপনি নাগরিকদের জন্য, সিটিজেনদের কথা মাথায় রেখে, মানে আমার কাছে কি মনে হয় জানেন, মানুষের কথাটা, নাগরিকদের জিনিসটা মাথায় থাকে না যখন এই জিনিসগুলো করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। এমনকি আইন কানুনগুলো করার সময় সিটিজেন ফার্স্ট, সবার আগে যে আমার সিটিজেন, তাদেরকে সুরক্ষা দেয়া। তাদের হচ্ছে অনেক সিটিজেন তো জানেও না প্রাইভেসি কি জিনিস আমাদের লোকাল এরিয়াতে, কিন্তু এটা তো আমাদের এখানে যারা এই জিনিসগুলো করেন ওনাদের দায়িত্ব, ওনার সেই জিনিসটাও হচ্ছে যে এনশিওর করা। এটা শুধু মানে সেলিব্রিটিদের ফোন কনভারসেশন ফাঁস হচ্ছে সেটা না, একজন গ্রামের সাধারণ একটা মানুষ, উনারও কনভারসেশন ফাঁস হতে পারবে না, উনারও প্রাইভেসি রক্ষা করতে হবে। সো এই যে এই প্রসেসগুলো এস্টাবলিশ করে দিয়ে যাওয়া, চেক অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা, এটা সবচেয়ে বড় গ্যাপ। এটা যে জবাবদিহি নেই, কারো কাছে আপনি একটা জিনিস করলেন, সেটা করলে কারো কাছে আপনি দায়বদ্ধ না। তো সেটা যদি না হয়, সে তো করতেই থাকবে এই জিনিসটা। বিশেষ করে এই ইন্টারসেপশনের জিনিসগুলো যখন আপনার জন্য বেনিফিটের জন্য ইউজ করতে পারেন, ব্যবসায়িক, ব্যক্তিগত, বিভিন্ন রকম। সো সেই প্রসেসগুলোকে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করে, জবাবদিহিতার জায়গা তৈরি করে, নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে, সিটিজেন ফার্স্ট, নাগরিকরা প্রথমে রেখে যদি আমরা এই জিনিসগুলো তৈরি করতে পারি, পলিসি। সংস্কারের কথা বলছেন, সংস্কার বলতে যে আইনি সংস্কার বা অ্যাকাউন্টেবিলিটি বিষয় হয়তো নিশ্চিত করা গেল, পরবর্তী রাজনৈতিক সরকার এসে আবার যার যা ইচ্ছা মতন, সেই ব্যবসায়িকভাবে হোক, গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার জন্য হোক, কিংবা রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য হোক, আবারও তো একইভাবে মিসইউজ হবে সবকিছু। কিন্তু সেটি অন্তত আইন নেই বা পলিসি নেই, সেটার ফাঁকগুলো যেন বের হয়ে যেতে না পারে। আপনার একটা তো টার্ম আছে যে রাজনৈতিক সদিচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। সদিচ্ছার ব্যাপারটা দিন শেষে তো আপনার এথিক্স বা সদিচ্ছার ব্যাপারটা, এটা নাগরিকদের থাকতেই হবে। এবং আপনি যখন সিটিজেন ফার্স্ট চিন্তা করে এই জিনিসগুলো করা শুরু করবেন, নাগরিকদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি কিন্তু তৈরি হবে। কিন্তু যদি এরকম হয় আপনার আইনই নাই, পলিসি নাই, সেটার কারণে বের হয়ে গেল, তাহলে তো এর থেকে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না, তাই না? অ্যাটলিস্ট আমাদের ওই যে জিনিসটা বললাম যে আমাদের আইন আছে, প্রয়োগ তো সদিচ্ছার ব্যাপার, প্রয়োগ আপনি বিভিন্নভাবে পাশ কাটাতে পারেন, তো সেটা মানুষ বুঝে, নাগরিক কিন্তু মেহেদী, আপনার শেষ মন্তব্য এবং এই জায়গা থেকে উত্তরণের কোনো পথ কি আদৌ আছে? উত্তরণ হতে হবে, আছে বলে মানুষের আপনার কোনো বিকল্প নাই। কারণ এটা যে এত বেশি মিসইউজ হয়েছে, এবং এই এনটিএমসিটা এখন সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল জায়গা। এই লাস্ট যদি আমরা 15 বছরের যদি অ্যানালিটিক্স করি, যে কি কি অন্যায়, কি কি সিটিজেনের যে সকল ফ্যাসিলিটি ছিল বা যে অধিকারগুলো ছিল, সেগুলো ভঙ্গ হয়েছে, তার মধ্যে সবচেয়ে এক নম্বরে আসতেছে এইটার শব্দ। তো এটাকে আসলে রিফর্ম না করে কোনো স্কোপ নাই। আমার স্পেশাল মানে এখানে আমার যেটুকু অ্যানালিটিক্স, আমার ধ্যান ধারণা থেকে বা আমার নলেজ থেকে যেটা বলতে পারি, সেটা হচ্ছে এনটিএমসি কখনোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেবি না। নাম্বার 1, আইনগতভাবে এটা মানে কন্ট্রাডিক্টরি হচ্ছে। যে ডিভাইস বা যে টেকনোলজি ইউজ করা হচ্ছে, এইটার অথরাইজেশন একমাত্র বাংলাদেশের অর্গানাইজেশন হিসেবে যদি বলেন, সেটা হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশনের আন্ডারে, ডিজিএফআই এর আন্ডারে হতে পারে। সো এইটাকে অবশ্যই বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে ব্যক্তি বিশেষের কারণে, ওই ক্ষেত্রে আমি আলাদা আলাপ চলে যাচ্ছে। যেহেতু এনটিএমসি নিয়ে আপনি বলছেন, এনটিএমসি রিফর্মের জন্য এই মুহূর্তেই খুব ইজি, কারণ আইনগতভাবে অলরেডি আমি আইন যেটুকু মানে পড়ে যেটা বুঝেছি, এটা একটা ভুল পথে পরিচালনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। এটা আপাতত এখনই এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিয়ে যেতে হবে
ডিফেন্সের যে, কারণ তারাই একমাত্র অথরাইজ অ্যাজ পার আইন যে আপনি ইন্টারসেপশন করতে পারে। যদি ইন্টারসেপশনের প্রয়োজনই হয়, সেই ইন্টারসেপশনটা কতটুকু এবং কি তাদের নিজস্ব প্রসিডিউরস আছে, তারা এটা ফলো করতে পারবে। অনেক ধন্যবাদ মেজর আবু মেহেদী, ধন্যবাদ অধ্যাপক মহিদুল হোসেন। দর্শক, শেষ করছি, এই ছিল আমাদের আজকে আলোচনা এবং অবশ্যই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে বর্তমান সরকারকে, সেই প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।